কৃষিজীবী ও মৎস্যজীবীদের নিয়ে বিএনপির ভবিষ্যৎ যে চিন্তা ভাবনা তার উপর যে আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, উনি অত্যন্ত জনপ্রিয় একটা নেতা। এইখানে এই অনুষ্ঠানে এসে আমি বুঝতে পারলাম, এর আগে আমি বুঝতে পেরেছি যে রাজশাহী শহরে যত আন্দোলন, যত সভা সমাবেশ শফিকুল হক মিলন ভাইয়ের এলাকার নেতা কর্মীরা না যাওয়া পর্যন্ত মঞ্চ কখনো ফুলে ফুলে ভরে যেত ওনার নেতা কর্মীদের আগমনে। এটা আমরা সবসময় দেখেছি। তো এই অঞ্চলে প্রোগ্রামে আছে। আজকে আমরা এই মৎস্যজীবী এবং কৃষিজীবী, আমরা মৎস্যজীবীরা আয়োজন করেছে, কিন্তু আসলে একজন মৎস্যজীবীও কিন্তু একজন কৃষিজীবী আর কি, এটাও কৃষির মধ্যেই পড়ে। এই জন্য আমরা একটু পিছনে ফিরে যাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের শিক্ষক। আমার ছাত্র ডক্টর মোজাফফর হোসেন মুকুল আমাদের সাবেক মেয়র মহোদয়ের সন্তান, ও আমার সাথে পিএইচডি কাজ করেছে এবং ওকে আমি কাজ করাইছি এই অঞ্চলের, এই পবা, মোহনপুর, দুর্গাপুর এই অঞ্চলের মাছ চাষ বর্তমান অবস্থা, পূর্বের অবস্থা এবং এই এলাকার মৎস্য চাষীদের সমস্যা কি, এর উপরে সে কাজ করেছে এবং আমরা সেখান থেকে কিছু গবেষণাগত ফলাফল পেয়েছি, সেটা আজকে আমরা আলোচনা করব। আমি একটু পিছনে ফিরে যাই। ৭৫-এর আগে পরে এ দেশে আপনারা যারা একটু সেই সময় যাদের বয়স যারা দেখেছেন, আমাদের দেশে সাধারণ মানুষরা গ্রামে খুব দুঃখ কষ্টের মধ্যে, আমরা স্কুলে গেছি, আমি গ্রামের সন্তান, আমি বাড়ি বাড়ি দুপুরে রুটি বানাতে দেখেছি। কেউ চাল রান্না করতে পারতেন না, কারণ ভাত অনেকের বাড়িতেই সম্ভব হতো না। এদেশে যে কৃষকদের অত্যন্ত দুরবস্থা ছিল এবং মৎস্যজীবী এই সম্প্রদায় শুধু খালে বিলে কিছু মাছ ধরা, বিক্রি করা ছাড়া অন্য কোনো চাষাবাদ ছিল না। মানুষের বাড়ি বাড়ি পুকুর ছিল, সেই পুকুরে চাষ হতো না। আমরা ফিশারিজের ভাষায় চাষ বলি সেই সব জিনিসকে, যেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে কয়েক মাস যাওয়ার পরে কিংবা 1 বছর যাওয়ার পরে সেখান থেকে চাষি লাভবান হয়। যদি লাভবান না হয় তাহলে আমরা সেটাকে চাষ বলতে পারি না। সেটাকে আমাদের বাপদাদার আমলে যে পুকুর দিঘিগুলো ছিল সেগুলোতে আমরা মাছ ছাড়তাম আর ধরতাম। জামাইরা আসলে মাছ ধরতো, আত্মীয় স্বজন আসলে মাছ ধরতো, কিন্তু এখন আমাদের এই অঞ্চলে মাছ চাষ করা হচ্ছে। তা আমি যে কথাটা বলছিলাম যে ৭৫ পরবর্তী সময় এই যে দেশের এই অবস্থা, আমাদের বেহাল দশা ছিল, অর্থনীতির এই অবস্থা, কৃষকের এই অবস্থা, মৎস্যজীবীদের যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের মুক্তি দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যখন আপনারা ইউটিউবে দেখবেন, ওনার প্রতিটা বক্তৃতার ভিডিও আছে, উনি কিন্তু একটা একটা করে প্রতিটা এই গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিটা মানুষকে উনি অ্যাড্রেস করে কথা বলেছেন। উনি গ্রামের মা বোনদের কথা বলেছেন, মৎস্যজীবীদের কথা বলেছেন, কৃষকদের কথা বলেছেন এবং সবাইকে উনি তখন বলেছিলেন যে আপনারা বাড়ি বাড়ি হাঁস মুরগির পালন করেন, আপনার সন্তানকে হাঁস মুরগির মাংস খাওয়ার রোগ বালাই থেকে মুক্ত করেন, এইভাবে আপনি অর্থনীতিতে কিছু অবদান রাখেন। পুকুর দিঘি এইগুলাতে যে মানুষের মাছ চাষ করবে সেই টাইমে উনি অতি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছিলেন। আপনারা জানেন ওনার বিখ্যাত যে
একটা প্রোগ্রাম আমরা সবাই জানি, কিন্তু এর কারণটা হয়তো অনেকেই জানি না। সেটা হলো খাল কাটা কর্মসূচি। উনি নিজে দেখেছেন কোদাল নিয়ে গ্রাম বাংলার পথে প্রান্তরে উনি খাল কেটে বেড়াইছেন। এই খালটা উনি কেন কেটেছিলেন? আমাদের এই অঞ্চলেও কিছু খাল আছে সেই প্রোগ্রামের আওতায় কাটা। এটা আমরা অনেকেই জানি না। খালে বর্ষার পানি, বন্যার পানি, বৃষ্টির পানি খালে আটকা থাকবে। এই গভীর খাল কাটার ফলে এইখানে বর্ষার পানি আটকা থাকবে, খরা মৌসুমে সেচের কাজে ব্যবহৃত হবে। সেচের কাজে কেন খালের পানি ব্যবহার হবে? ভূগর্ভস্থ পানি, যেটা নলকূপ, গভীর নলকূপ থেকে যে পানিটা উত্তোলন করা হয়, সেই পানিতে বিভিন্ন রাসায়নিক, বিশেষ করে আর্সেনিকের প্রভাব, এটা বিভিন্ন শাকসবজিতে যখন কিনা যায় সেটা মানুষের স্বাস্থ্যের জন্য বিরাট হুমকির কারণ হয়। উনি এইগুলা বুঝতেন। উনি তখন বললেন যে আমরা খাল কাটবো, খালে পানি রাখবো, এইখানে সারা বছর মাছের চাষ হবে, আর এই খালের পানি দিয়ে কৃষি ফসল আদি চাষ হবে। উনি এইভাবে গ্রাম বাংলার পথে প্রান্তরে এদেশের মানুষকে ভালো রাখার জন্য উনি যখন কিনা একেবারে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে গেলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র, দেশি বিদেশি বিভিন্ন যারা এদেশের প্রতি দেখলেন যে এই রাষ্ট্রে এই একটা মাত্র লোক আসছেন যিনি গ্রামের শহরের প্রতিটা সেক্টরের মানুষকে ইনি উন্নয়নের জন্য ভাবছেন। ইনাকে যদি বেঁচে রাখা হয় তাহলে এ দেশের মানুষ এক সময় আমাদের আর প্রভু মানবে না। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব তাড়াতাড়ি একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে এই দেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু তাতে কোনো তেমন লাভ হয়নি। পরবর্তীতে ওনার সহধর্মিণী যখন এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, উনি সেই ধারাবাহিকতার রক্ষায় উনি কৃষি ক্ষেত্রে, মৎস্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের, আমি সময় অল্প, উনি কতগুলো কাজ করেছেন সেগুলো বলে শেষ করা যাবে না। আজকে আমাদের দেশে যে মৎস্য সপ্তাহ উদযাপন হয় প্রতি বছর, এটা জিয়াউর রহমানের সময় থেকে এদেশে উদযাপন হয়, গোটা বাংলাদেশে এটা সবাই এটা উদযাপন করে। তো এটা বেগম খালেদা জিয়া এখন আমাদের 31 দফার আলোকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আপনারা জানেন 31 দফা একটা আপনাদের মাঝে আমাদের মিলন ভাই একটা কাগজ দিয়েছেন। এই কাগজটা এই মুড়ি চানাচুর খাওয়ার জন্য না, এই এটা আমরা দেখছি শতকরা 95 জনে এটার ব্যবহার সঠিকভাবে করছেন না। এটা তারেক রহমান এদেশের প্রতিটা শ্রেণীর মানুষের কথাবার্তা এর মধ্যে লিখেছেন। একটা ডাক্তার কিভাবে চলবেন, একটা ইঞ্জিনিয়ার কিভাবে চলবেন, একটা প্রশাসক কিভাবে চলবেন, একটা গ্রামের মানুষ কিভাবে চলবেন, একটা কৃষিজীবী কিভাবে চলবেন, একটা মৎস্যজীবী কিভাবে চলবেন। আপনাদের কাগজ হাতে যদি থাকে, এখানে দেখেন 27 নম্বরে লেখা আছে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এটা এই 31 দফার 27 দফাতে লেখা আছে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে। এই উৎপাদনের যে সুরক্ষা, এই উৎপাদন করতে যে একটা চাষিকে যে সুরক্ষা দেওয়া দরকার, সেটা এই 31 দফার মধ্যে উনি বলেছেন। এবং শুধু চাষি চাষাবাদ করে না, উনি যখন এটা বিপণন করবেন, এই বিপণন সুরক্ষা দেওয়ার জন্য উনি এই 27 দফায় বলেছেন। তারপরে আপনারা দেখেন 29 নম্বর একটা দফা আছে, সেখানে উনি বলেছেন জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ, নদী শাসন
এবং খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। তার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি বদ্ধপরিকর। তো এই জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আজকে উনি দীর্ঘদিন আমাদের দেশ থেকে উনি প্রবাসে অবস্থান করছেন। সেখান থেকে এই দলকে এত সংগঠিত করে উনি দলকে আজকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনি হয়তো অচিরে আসবেন। এখন আমাদের দেশে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এদেশে একটা দৌড় শুরু হয়েছে। দৌড়ে একজন বাঁশি বাজাচ্ছে, একজন দৌড় দিচ্ছে, আর একজন উনি দৌড় দিচ্ছে না, উনি ঘুমায় আছে। একটু পরে বাঁশি দিয়ে ওইদিকে ভিটা ধরে বলা হচ্ছে এই অমুক ফার্স্ট হয়েছে। আসলে আরেকজন তো দৌড়ই দেয়নি। দৌড় হবে, উনি আসো, তারপরে দৌড় যেদিন হবে সেই দিন আপনার ভিটা কে সামনে যায় সেটা দেখা যাবে। তো আমি এবারে আসি এই এলাকার মৎস্য চাষের যে সমস্যা। আমি এখানে আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, উনি ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক। আমি আশা করি উনি ভবিষ্যতে আমাদের এই আসন থেকে, উনি এত ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ, উনি জানেন না, আমরা জানি। এই রাজশাহীর প্রতিটা যত আসনে যত এমপি ক্যান্ডিডেট আছে এর মধ্যে সবচেয়ে উনি পরিষ্কার একজন রাজনীতিবিদ, এবং আপনারা এটা বলার আর অপেক্ষা রাখেন না। উনি হয়তো এই যে ত্রাণ পুনর্বাসন এখানে থেকে উনি মৎস্য, পশু সম্পদ এইসব সেক্টরে আমি মনে করি আমরা সরকারকে বলবো যে ওনাকে এই একটা জায়গায় ভালো একটা দায়িত্ব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। কারণ উনি এই এলাকার মানুষ। এই এলাকায় আপনি যদি হাঁটি কামড়ে যে সন্ধ্যার পর থেকে দাঁড়ায় থাকেন, ভোর পর্যন্ত শত শত মাছের ট্রাক ঢাকায় ঢোকে। এটা কোন অঞ্চল থেকে ঢোকে? এই পবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর এই অঞ্চলের মাছ। তাহলে এই অঞ্চলের যিনি এমপি নির্বাচিত হবে তিনি অবশ্যই মৎস্য সেক্টরে একটা বড় দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এবং আমি এই অঞ্চলে যেটা মৎস্য সম্পদের, যেটা আমাদের মৎস্য চাষি ভাইয়েরা যেটা ভালো একটা মাছের বীজ পায় না, মাছের চাষের জন্য খাবার পায় না। আমরা যেটা দেখি, একটা কৃষক যদি কিছু কৃষিজ ফসল চাষাবাদ করতে চায় তাহলে দেখবেন যে এই পাশের এই বরগাছি হাটে গেলে বেগুনের চারা পাবে, মরিচের চারা পাবে, গমের বীজ পাবে, আলুর বীজ পাবে, পেঁয়াজের বীজ পাবে, কিন্তু আপনি সারাদিন চেষ্টা করে ভালো একটা মাছের বীজ পাবেন না। এই বীজ যেন মাছের যে পোনা এটা যেন সহজলভ্য করার জন্য উনি ভবিষ্যতে ভূমিকা রাখেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং সেই সাথে মাছের যে খাদ্য, একটা গুণগত মানসম্মত খাদ্য, এবং এই এলাকার যারা বেকার শিক্ষিত ছেলেপেলে আছে, আমাদের শিক্ষিত জনগোষ্ঠী, তারা যদি এখন অনার্স পাস করে, মাস্টার্স পাস করে ব্যাংকে যেয়ে যদি বলে আমি একটু আমাকে ঋণের ব্যবস্থা করেন, তখন এলাকার ব্যাংকাররা বলে তুমি জমির দলিল নিয়ে আসো, এইটা মর্টগেজ রাখতে হবে, এত টাকা তোমাকে মানে প্রাথমিক জমা দিতে হবে। এইটা যখন একটা বেকার ছেলে তার বাবার কাছে যে বলে আমার জমির কাগজপত্র চাই দেখ, তখন বাবা মা বলে তোমার দরকার নাই মাছ চাষ করা, তুমি আমাকে এমনি প্রচুর করে ফেলছো সারা জীবন পড়ালেখা করাতে। তো আমার এখানে আর্জি এটাই যে একটা বেকার যুবক যেন সে সহজ শর্তে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথা বলেছে, তারেক রহমান সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আরো অনেক কথা, কিন্তু সময় আমাদের খুবই অল্প। তো পরিশেষে আমাকে এই প্রোগ্রামে যে দাওয়াত করা হয়েছে, দুটা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, এজন্য আমি
এই এখানে আয়োজন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।